নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের সত্য বলতে আজকে যেই আলোচনা হবে, আমি বাড়ি ছিলাম না বেশ কিছুদিন, তো আলোচনার টপিকটাই আমি অ্যাডমিনকে দিতে পারিনি। প্রণয় সেন, ইন্ডিয়ান মঙ্কসের অ্যাডমিন। তো আমি ওকে শুধু বলেছিলাম যে আমার কাছে তো স্বামী শিশু সংবাদ বইটাও নেই, কারণ আমার গুরুদেব ভগবান লেক গার্ডেন্সে এসেছিলেন, আশ্রমে এসেছিলেন। তো আমি আবার সুদেশনার বাড়িতে থাকছিলাম বেশ কিছু কারণে, তো সেই মুহূর্তে আমার হাতে বই ছিল না, স্বামী শিশু সংবাদ বইটা ছিল না। আর কতদূর পড়েছি সেটাও আমার অতটা মাথায় কাজ করছিল না। প্রণয় সেনকে আমি বললাম যে প্রণয়, তুমি একটা কিছু দিয়ে দাও যে স্বামী শিশু সংবাদের আলোচনা হবে। টপিক বুঝতে পারছি না কি নিয়ে আলোচনা করব, কারণ বইটাই হাতে নেই। তো প্রণয় আমাকে কিছু না বলে হঠাৎ সকালবেলায় মোবাইল খুলে দেখলাম প্রণয় পোস্টার বানিয়েছে, ম্যান মেকিং ইজ মাই মিশন। বললাম কি টপিক দিলে কি আছে কে জানে, কি বলবো। হ্যাঁ সুব্রত দাস, এটা নিয়েই কথা বলছি। মানস, থ্যাংক ইউ। হ্যাঁ এটা বললাম কি বলবো, ম্যান মেকিং ইজ মাই মিশন। তুমি হঠাৎ এরকম টপিক দিয়ে দিলে, আজকে কি পড়বে স্বামীজির কথায় কে জানে। বিশ্বাস করুন আমি আশ্চর্য হয়ে গেলাম। ঠিক লাইভ শুরুর আগে, মানে আমি একটু আগেই বাড়ি ফিরেছি, আমি আজকে বেশিক্ষণ হয়তো পেরে উঠবো না। শোভনদে, আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, অনেকদিন মাঝে মধ্যেই গ্যাপ পড়ে যায় আমার। বিশ্বনাথ ঘোষ, জয় শ্রীরাম। আমি কথাটা আধ্যাত্মিক দিক থেকে বললাম, কোনো অবশ্যই দলগত দিক থেকে নয়। যাই হোক, জয় শ্রীরাম ধ্বনিটি আমার কাছে প্রাণের ধ্বনি মনে হয়, কোনো মতবাদ বা কিছুর ধ্বনি নয়। যাই হোক, যাদব সরকার, নমস্কার। কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবেন না, যদিও করবেন শেষে গিয়ে। হ্যাঁ শেষে গিয়ে করবো, কিন্তু আজকে আমি জানি না আমার এনার্জি মানে অত দূর থাকবে কিনা। মানে 3 দিন যা গেছে, যাই হোক সেটাই বলছিলাম একটু আপনাদের সাথে। মানে একটা সম্পর্ক তো 1 বছর প্রায় তৈরি হয়ে গেছে। অশোকদা অনেক ধন্যবাদ। তো একটু আলোচনা মানে একটু ভাগাভাগি করে নিচ্ছিলাম আর কি। তবে প্রণয়কে কোনো টপিক দিতে পারিনি। সকালে উঠে দেখছি ও টপিক দিয়েছে, ম্যান দিয়ে পোস্টও করে দিয়েছে, ম্যান মেকিং ইজ মাই মিশন। আমি কি বলবো, বিশ্বাস করুন যেটা বলছিলাম, বইটা খুলে দেখছি যে স্বামীজির তো প্রত্যেকটা পাতায় এটাই টপিক। স্বামী শিষ্য সংবাদের প্রতিটা পাতায় তো এটাই টপিক, ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামীজি এখানে এই বইটার সাইজটা আপনাদের দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আচ্ছা, সবাইকে প্রণাম আমার। ঝাড়খণ্ড থেকে বলছেন রকিবুল, প্রণাম। শিবহম, প্রণাম। নমস্কার সবাইকে নমস্কার, প্রণাম। আমি বিষয়ে ঢুকছি, মানে আজকে হয়তো বেশিক্ষণ লাইভে পারবো না, হয়তো মানে প্রচন্ড ক্লান্ত লাগছে। বইটার সাইজটা এইরকম। আমি খুলে দেখছি প্রত্যেকটি পাতায় শুধু ওইটাই টপিক, ম্যান মেকিং ইজ মাই মিশন। এই গোটা বইটা জুড়ে স্বামীজির সাথে শিষ্যের কথোপকথন, এবং সেই কথোপকথন কি না, চালের দাম কত বাড়ছে, তেলের দাম কত বাড়ছে। আমি বলছি না এগুলো অপ্রয়োজনীয় বিষয়, এগুলো প্রয়োজনীয় বিষয়। কোন পার্টি কি বলছে আমি বলছি না অপ্রয়োজনীয়, এগুলো প্রয়োজনীয়। কিন্তু স্বামীজি এই বইটার প্রতিটি পাতায় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তৈরি করছেন। এই যে ম্যান মেকিং ইজ মাই মিশন স্বামীজি বলেছিলেন, এই বইটার থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। প্রত্যেকটা পাতায় স্বামীজি তাকে তিলে তিলে আধ্যাত্মিক কথা বলে, কখনো ব্যবসা করার কথা বলছেন, কখনো সমাজ সেবার কথা বলছেন, কখনো মানুষকে মুক্ত করার কথা বলছেন। রাম, প্রণাম নেবেন, আমারও প্রণাম নেবেন। স্বামীজি মুক্ত করার কথা বলছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেই বিষয়টা হচ্ছে যে স্বামীজি বলছেন যে জ্ঞান ও কর্ম কি পরস্পর বিরোধী। প্রত্যেকটা আলোচনার মধ্যে স্বামীজি তাকে তৈরি করছেন। তো এই যে স্বামী শিষ্য সংবাদের যে রোজ রোজ আলাদা টপিক থাকে না, এই আলাদা টপিক যদি সব বাদ দিই, মানে প্রণয় অত্যন্ত আধ্যাত্মিক ছেলে বলে এই টপিকটা কিছু না জেনে শুনেও দিয়ে দিয়েছে।
মানে আমি কি বলতে চাই বা কি আছে না জেনে দিয়ে দিয়েছে ম্যান মেকিং ইজ মাই মিশন। রোজেরই টপিক এটাই যে ম্যান মেকিং ইজ মাই মিশন, মানে আমার নয়, স্বামীজির। স্বামীজি শিষ্যকে প্রত্যেকটা পাতায় ধরে 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 তৈরি করছেন। শিষ্য প্রশ্ন করে গুরুকে, এবার স্বামীজি শব্দটা ছিল, আমি গুরু শব্দটাই আসছি। শিষ্য তৈরি করে গুরুকে, শিষ্য প্রশ্ন তৈরি করে সরি 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 শিষ্য প্রশ্ন করে গুরুকে, আর গুরু উত্তর দেন। গুরু শিষ্যকে পথ দেখান, তিনি তৈরি করছেন। তো আজকের যে আলোচনা, শিষ্যের ভিতরে দ্বন্দ্ব লেগেছে, কারণ শিষ্যের জ্ঞান লাভ তখনও হয়নি। শিষ্যের ভিতরে দ্বন্দ্ব লেগেছে, কোনটা করব, জ্ঞানের জন্য পড়ে থাকবো নাকি কর্ম করব, কাজ করব। স্বামীজি কিন্তু ক্যারেক্টার, মাল্টিপল ক্যারেক্টার। স্বামীজি কখনো বলছেন জ্ঞান লাভের জন্য বুধ হয়ে যা, কখনো বলছে কর্মে লেগে যা, কখনো বলছেন সেবাতে লেগে যা। তার ভিতরে প্রশ্ন যে কোনটা করব। জ্ঞানে যদি ডুবে থাকি, সেই ডুবে থেকে কর্ম কিভাবে হবে? কারণ সেখানে তো শুধু একাকার বোধ, আর কিছু তো নেই। আর যদি কাজ করতে থাকি ক্রমাগত, জ্ঞান লাভ কিভাবে হবে? তো আমি স্বামী শিষ্য সংবাদে যাচ্ছি। আজকে আলোচনা হয়তো একটু কম সময় হবে, ক্ষমা করবেন, মানে আজকে বেশিক্ষণ হয়তো পারবো না। শিষ্য বলছেন যে আপনি ইতঃপূর্বেই বলিলেন জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী, ব্রহ্মজ্ঞানে কর্মের তিলমাত্র স্থান নাই, অথবা কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান বা দর্শন হয় না, তবে আপনি মহা রজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন কেন? ভ্যালিড কোশ্চেন। স্বামীজি বলছেন যে, শিষ্য বলছে যে আপনি একটু, কারণ একটু আগেই স্বামীজি, তার আগেই একটু পড়ে নি, নইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। স্বামীজি বলছেন যে ঈশ্বর জ্ঞানাতীত ভূমিতে সর্বদা অবস্থান করে এই জগৎরূপ বিচিত্র সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতে সেই জন্য কোনো কিছু অসম্পূর্ণ দেখা যায় না। এই জন্য বলছিলাম, আত্মজ্ঞ জীবের ফলাসঙ্গ রহিত কর্মাদি অঙ্গহীন বা অসম্পূর্ণ হয় না, তাতে জীবের ও জগতের ঠিক ঠিক কল্যাণ এখানে আগের দিন শেষ হয়েছিল। এবার জ্ঞানে তো কর্মের অনুপ্রবেশ নেই, কারণ কর্ম করতে গেলে তো দুই লাগবে, কাজ করা, মানে করছে কেউ, আবার কাজ হচ্ছে এমন কাউকে লাগবে আর কি। তো সেখানে শিষ্য বলছেন যে আপনি ইতঃপূর্বে বললেন, মানে একটু আগেই বললেন জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী, জ্ঞান এবং কর্ম দুটো আলাদা, দুটোর সাথে টাসেল হচ্ছে। ব্রহ্মজ্ঞানে কর্মের তিলমাত্র স্থান নাই, অথবা কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান বা দর্শন হয় না, অথবা বললেন যে কর্ম করে ব্রহ্মজ্ঞান হয় না, সত্যিই হয় না। ব্রহ্মজ্ঞান একমাত্র গুরুর পা ধরে পড়ে থেকে হয়, যে কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান কোনোভাবেই হয় না। তবে আপনি মহা রজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন কেন? বলছে তাহলে আপনি মহা রজগুণ বিষয়টা একটু আসি। বলছে 3টে গুণ জীবের মধ্যে খেলা করে। একটা তমগুণ, বলছে খাবে দাবে ঘুমাবে, কোনো ভালো কাজের চিন্তা ভাবনা নেই। রজগুণ, কিছু করবে। এই যে স্বামীজি ঠাকুর বলতেন স্বামীজির মধ্যে সত্যগুণে ভরা, কিন্তু রজগুণের এক ছিটা রয়েছে, একটা আভাস রয়েছে, নইলে স্বামীজি কাজ করতে পারতেন না। সত্যগুণীরা ডুবে থাকেন বা চুপ হয়ে বসে থাকেন, তাদের চুপ হয়ে বসে থাকাতে জীবের কল্যাণ। মোহাম্মদ আলমগীর, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবং নমস্কার। ওম নমঃ শিবায়, প্রণাম, সবাইকে প্রণাম। অনেকে লাইভে ঢুকেছেন, শাশ্বতী দেব প্রণাম। যাই হোক, তো যেটা বলছেন যে রজগুণ কাকে বলছে? রজগুণ সেটাই যেই গুণের প্রভাবে আপনি প্রবলভাবে কাজ করবেন, যেই গুণ আপনাকে বসে থাকতে বাধ্য করবে না, মানে বসে থাকতে বাধ্য করবে না ভুল বলছি, মানে বসে থাকতে দেবে না, যেই গুণ আপনাকে ছুটিয়ে মারবে। সেটা হতে পারে জাগতিক কোনো কাজ, আপনি কোম্পানি খুলে ফেলছেন, আপনি এই ব্যবসা বাড়াচ্ছেন, সেই ব্যবসা বাড়াচ্ছেন, বা হতে পারে আধ্যাত্মিক কোনো কাজ। আপনি মানুষকে, যারা গুরু হন তাদের মধ্যে রজগুণ থাকতেই হবে, নইলে তারা শিষ্যকে টানতে পারবেন না, নইলে তারা শিষ্যকে যে জ্ঞানের কথা বলবেন এটাই পারবেন না। বা মঠ তৈরি হচ্ছে, মিশন তৈরি হচ্ছে, হবে না, পারবে না। তো বলছেন যে
তাহলে যদি আপনি বলছেন যে কর্মে দিয়ে ব্রহ্মজ্ঞান হয় না, তাহলে আপনি কেন মাঝে মধ্যে মহা রজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন? বলছে তাহলে মাঝে মধ্যে আপনি এত কর্মের কথা কেন বলেন? স্বামীজির মধ্যে কর্মের একটা দারুণ দিক ছিল। এবার বিষয়টা হচ্ছে ব্যালেন্স করতে লাগে। স্বামীজি, এটা আমার দারুণ লেগেছিল যখন স্বামীজির জীবনী থেকে জেনেছিলাম যে প্রবলভাবে মানে স্বামীজি রোজ লেকচার দিচ্ছেন, দিনে 3টে 4টে 5টা 6টা অব্দি লেকচার দিচ্ছেন, টানা চলছে রজগুণ। কিন্তু এই যে লেকচার দিচ্ছেন, কথা আসছে কোথা থেকে? মুখস্থ করে, বই পড়ে না, কথা তো সেই অনন্ত থেকে আসছে, ভিতর থেকে রাশ ঠেলে দেন। স্বামীজি তখন কি করতেন? স্বামীজি কয়েকদিন পুরো একা ঘরে ঢুকে যেতেন, শুধু বাইরে আসতেন, খাবার খেতেন, ঘরে ঢুকে যেতেন, কোনো কথা নেই, চুপচাপ সাধনায় নিমগ্ন থাকতেন যতদূর সম্ভব। জানি না, আমি তো ঘরে গিয়ে দেখিনি, তবে আমার তাই ধারণা। এই সত্যগুণ, এই যে রজগুণ হচ্ছে প্রচন্ড কাজকর্ম করে ফাটিয়ে দেবে, আর সত্যগুণ হচ্ছে আমাকে ডুবিয়ে রাখবে। আমি যদি ডুবে না থাকতে পারি, আমি কিন্তু রজগুণে লাভ করতে পারবো না। আমার মধ্যে শুধু রজগুণ, আমি এই করবো, আমি সেই করব, লাভ নেই। আসল হচ্ছে আমাকে ডুবতে হবে, ডোবার পরে আমি এই করব সেই করবো, তো লাভ আছে। তখন আমাকে দিয়ে মানুষের উপকার হলেও হতে পারে। তখন যদি মহামায়া চান যে তিনি আমাকে দিয়ে মানুষের উপকার করাবেন, তখন তাকে দিয়ে মানুষের উপকার, তখন তাকে দিয়ে মানুষের লাভ। তাই বলছে যে আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায়, বলছে প্রথমে নিজের মুক্তি, বলছে প্রথমে আগে ডুব দাও, আগে নিজে বোঝো বাবা তুমি কে, আগে নিজে বোঝো। অনাদি নমস্কার। আগে নিজে বোঝো যে যা তুমি তাই সবাই, প্রত্যেকটা মানুষ, বলছে রূপে রূপে প্রতিরূপে তিনি। এটা আগে বোঝো, তারপর তো বাপু জগতের হিত করবে। নয়তো জগতের হিত করতে গেলে তো আবার কিছুদিন পর কলার ফলার উঠে যাবে, তখন বলবে আমি হিত করছি, আমি এটা করছি, আমি এই করছি। এই আমি বারবার আসবে, এই আমির জঞ্জালটা সরানোর জন্যই এত সাধনা। বলছে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, আমি মরলে তবে জঞ্জাল ঘুচবে, আমি যতক্ষণ ততক্ষণ জঞ্জাল। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে, মানে শিষ্যর বুঝতে ভুল হচ্ছে গুরুর কথা। শিষ্য প্রশ্ন করছে, কাবেরী দাশগুপ্ত ভালো থেকো, তোমাকে মায়ের বাড়িতে দেখেছি। হ্যাঁ অবশ্যই, মায়ের বাড়ি তো আমার গুরুর বাড়ি, তো আমি তো যাই। এই সেদিন আমাকেই বলিতেছিলেন কর্ম 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 নান্য পন্থা বিদ্যতে হয় না। কটা অধ্যায় আগেই স্বামীজি এই কথা শিষ্যকে বলেছিলেন। আর শিষ্য কিন্তু ভয়ঙ্কর ছিল, গুরুকে চেপে ধরতো। আপনি ওই দিনকে এরকম বলেছিলেন, এই যেমন এখন চেপে ধরেছে স্বামীজি, মানে যেমন স্বামীজির মতন তেজিয়ান মানুষকে এরকম ভাবে চেপে ধরতে আপনি বলেছিলেন। ওদিন তো বললেন কেন? এদিকে বলছেন জ্ঞানের মধ্যে কর্মের লেশ মাত্র নেই, তাহলে বললেন কেন? যে এই সেদিন আমাকেই বলিতেছিলেন কর্ম 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 নান্য পন্থা বিদ্যতে হয় না। বলছে নান্য পন্থা বিদ্যতে হয় না। এবার স্বামীজি উত্তর দিচ্ছেন। স্বামীজি বলছেন দেখ, আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নাই। স্বামীজি এবার একটু ব্যবহারিক ভূমিতে নেমে কথা বলছেন। এর আগে শিষ্যকে মানে সে আকাশে ফ্লাইটে বসে কথা বলছেন, এবার একটু নেমে কথা বলছেন যে কেন বলছেন। রজগুণ সত্যগুণ তমগুণের মিশ্রণ বলতে পারার না, তমগুণ রজগুণের মধ্যে থাকে না সে অর্থে। রজগুণের মধ্যে সত্যগুণের ছাপ থাকে, কম তবে থাকে। উৎপল দাস। স্বামীজি বলছেন দেখ, আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাহিরে সাত্বিকতার ভান, ভিতরে একেবারে ইট পাটকেলের মতো জড়ত্ব। এদের জ্বালা জগতের কি কাজ হবে? এখন এমন অকর্ম অলস শিষ্ণদর পরায়ণ যা দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ও দেশে বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। তাদের জীবনে কত উদ্যম, কত কর্মতৎপরতা, কত উৎসাহ, কত রজগুণের বিকাশ। তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে। আমি পুরোটা একটু পড়ে নিচ্ছি, নইলে স্বামীজির ভাবটা ধরতে পারা যাবে না।
বলছে তোদের দেশের লোকগুলো রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে, ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না, সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, কি হবে রে এই জড়পিণ্ডগুলোর দ্বারা? আমি নেড়ে চেড়ে ওদের ভেতর সাড়া আনতে চাই, এই জন্য আমার প্রাণান্ত পণ। আমি এই যে কথাগুলো বলছেন স্বামীজি, আমি সালটা বলছি 1898 খ্রিস্টাব্দ। আমি যদি খুব ভুল না করে থাকি, স্বাধীনতা আন্দোলনের সেই সময় এতটাও নাড়াচাড়া পড়েনি, সদ্য সদ্য শুরু হচ্ছিল বটে। যতদূর সম্ভব ক্ষুদিরামও যতদূর সম্ভব সেই সময় ফাঁসির দড়িতে যাননি, সবে সবে স্বাধীনতার আন্দোলন দানা বাঁধছে। তাই স্বামীজি সেই সময় দাঁড়িয়ে বলছেন, যেই সময় স্বামীজি দেখছেন দেশ পরাধীন, ওদিকে ওই দেশে ঘুরে দেখছেন যে তারা মহা উদ্যমে কাজ করছে। স্বামীজি বলছেন যে, আমি শিষ্য স্বামীজিকে কাউন্টার করেছে না, বলছে কর্ম কর্ম নান্য পন্থা বিদ্যাতে হয় না, বলছে কাজ করো, বলছে অন্য কোনো পন্থা ছাড়া হবে না। স্বামীজি বলছে আমি দুনিয়া ঘুরে দেখেছি, এদেশের মতন এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীতে আর কোথাও নেই। বলছে এত তামস প্রকৃতি, এত চুপচাপ পড়ে থাকা লোক পৃথিবীতে কোথাও নেই। বলছে বাইরে সাত্বিকতার ভান। কেন বলছেন? তখন প্রচুর এই ছোবে না, ওই ছোবে না, এই করবে না, সেই করবে না, এই ছুঁয়ে দিলে এই সব রয়েছে, এই দিনে এই খেতে হবে, ওই দিনে সেই খেতে হবে। কিন্তু বলছে ভিতরে কেমন না ইটের মতন হয়ে বসে রয়েছে, আধ্যাত্মিকতার কিছু নেই, বাইরেই ভরম করে যাচ্ছে। তাদের নিজে আগে গোলামি থেকে বেরো, নিজে ইংরেজরা খেয়ে হাড় ছুঁড়ে দিচ্ছে, সেই হাড় চিবোচ্ছে, তাতে আপত্তি নেই। এদিকে বাইরে কিছু হলে নিজের দেশের লোকের উপর তরপানির শেষ নেই। আমি যেই সময়কার কথা বলছি, আমি আবারও বলছি, আমি ইতিহাসের ছাত্রী নই, আমি ভুল হতে পারি, কিন্তু তখন সবে সবে স্বাধীনতা আন্দোলনের শুরু হচ্ছে এবং ক্ষুদিরামও তখন প্রথম ফাঁসির দড়িতে যাননি। আমরা সবাই জানি দেশে প্রথম ফাঁসির দড়িতে গেছিলেন ক্ষুদিরাম। তারপরেই গোটা দেশে দাউ দাউ করে আগুনটা বেশিভাবে ছড়িয়ে পড়ে, যে একটা ছেলে নিজের জীবন দিয়ে দিল। সেই জায়গাটা তো তখন আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি এই কথাগুলো বলছেন। বলছে এদের দ্বারা জগতের কি কাজ হবে? বলছে আধ্যাত্মিকতা কি করবে? আগে তো নিজের ভিতরটা জাগা, তারপর তো আধ্যাত্মিকতা। বলছে এমন অকর্ম অলস শিষ্ণদর পরায়ণ যা দুনিয়ায় কার কতদিন বেঁচে থাকতে পারবে? বলছে প্রথমে আগে বেঁচে থাকতে হবে। বলছে আগে পেটের ভাত জোগাড় করো। স্বামীজি বলছেন না এক্সেস করো, বলছে আগে পেটের ভাতটুকু জোগাড় করো, আগে মাথা তুলে বাঁচতে শেখো, শির দ্বারা সোজা রাখতে শেখো, মেরুদণ্ড আগে সোজা হোক, তারপর আধ্যাত্মিকতা বুঝতে আসবে। এই মেরুদণ্ড সোজা হওয়ার জন্য, সোজা হয়ে মাথা তুলে বাঁচার জন্য রজগুণ। বলছে ও দেশে বেরিয়ে দেখে আগে, মানে পাশ্চাত্যে, বলছে পাশ্চাত্যে বেরিয়ে দেখে আগে, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। বলছে পরে আমার এই কথার প্রতিবাদ করতে আসবি যে আপনি বলছেন কর্ম 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 নান্য পন্থা বিদ্যাতে হয় না, আমি যে কর্ম করতে বলছি, কেন বলছি সেটা পরে প্রতিবাদ করবি, আগে দেখে আয় তাদের জীবনে কত উদ্যম, কত কর্মতৎপরতা, কত উৎসাহ। বলছে তাদের জীবনে কত রকমের উদ্যম, কত কর্মতৎপরতা তৈরি হয়েছে, তারা কতভাবে কাজ করতে চাইছে। কারণ তখন আমাদের দেশেও সেভাবে কিছু হচ্ছিল না বলাটা ভুল, মানে করতে দেওয়া হচ্ছিল না এবং মানুষও মেনে নিচ্ছিল। একটা সময় আমাদের দেশে অনেক কিছু তৈরি হয়েছে, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার থেকে বলুন, ঋগ্বেদে যে ড্রাই কারেন্ট এসছে সেটার কথা বলুন, প্রথম অপারেশন হয়েছে সজারুর কাঁটা দিয়ে সুশ্রুত করেছিলেন সেটার কথা বলুন, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষবিদ্যা মানে জ্যোতির্বিদ্যার কথা বলছি, এবং জ্যোতিষবিদ্যাও একদম সাইন্টিফিক যেসব বিদ্যা আমি জানি না, আমি বলছি আমাদের দেশের মতন উন্নত কোথাও ছিল না, কিন্তু জাতটাকে পুরো আধ্যাত্মিকতার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে ঝিমিয়ে দেয়া হলো। বলছে তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে। বলছে যে আরে রক্ত গরম না হলে কাজ করবে কি করে? বলছে তোদের দেশের লোকগুলো, স্বামীজি রেগে গিয়ে তোদের, মানে আমারও পড়তে গিয়ে গায়ে লেগেছিল, তোদের দেশ করছে কেন? নিজে দুদিন বিদেশ করে এসে তোদের দেশ হয়ে গেল, আমার এরকম মনে হয়েছিল। তারপরে যে না কতটা রক্ত গরম হলে খেপে এরকম মানুষ বলতে পারে। বলছে যে তোদের দেশের লোকগুলোর ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারে না। বলছে তোদের কি রক্ত গরমও হয় না? তোদেরকে এমনি বুটের নিচে পিষে রেখেছে,
তা করবি না, আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা করছিস, ব্রহ্মজ্ঞান লাভ করে কি হবে? সোজা হয়ে দাঁড়াতেই তো শিখিস নি এখনো। যে সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে, যেন গোটা বডিতে প্যারালাইসিস হয়ে এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্ম তৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। বলছে আমি চাই, স্বামীজির চাওয়া এটা, বলছে আমি চাই এদের মধ্যে কাজের মাত্রা বাড়িয়ে, আগে বডিতে রক্ত গরম হয়ে ছুটুক, আগে ভোগ মিটুক। একটা জিনিস জেনে রাখুন, যদি আপনার ভোগ না মেটে আপনি ত্যাগের পথে আসতেই পারবেন না। কারণ আপনার ত্যাগের পথে এলে মনে হবে এ বাবা আমার তো ওটা করা নেই, ও ওটা করছে, ওটা বোধহয় খুব ভালো কিছু হবে। কিন্তু আপনি যদি ওই কাজটা করে আসেন তখন আমার মনে হবে ধুর রইল পরে, ও জানি কি আছে ওতে। তো তাই স্বামীজি বলছেন যে আগে ভোগ শেষ না হলে ত্যাগ হয় না। কয়েক মহাপুরুষ থাকে যাদের ভোগ বলে মানে থুতুর মতন ফেলে দেয়, চল এখান থেকে, ভোগ আবার কি করবে এসব, এরকম ভাবে বলেন। কিন্তু বেশিরভাগই তা করেন না, মানে বেশিরভাগই মনে হয় আচ্ছা এরকম তো কখনো করিনি, আচ্ছা ডিস্কো থেকে গিয়ে নাচলে কেমন লাগে, হয়তো সন্ন্যাস নেওয়ার পর মনে হলো। আচ্ছা আমি একটু মানে যেহেতু আমি মানে খুব বেশি বয়স না, আমি খুব বুড়োদের মতন কথা বলতে পারি না, আমি আমার ভাষাতেই বলছি। কারোর হয়তো মনে হলো যে আচ্ছা ড্রিঙ্ক তো সেভাবে কোনোদিনও করিনি, এই এত দামি সিঙ্গেল মল্ট তো কোনোদিন খাইনি, একটু খেয়ে দেখি, তারা হয়তো সন্ন্যাসী হওয়ার পর মনে হলো। কিন্তু স্বামীজি বলছেন যে ভাই যা করার করে নাও, যা ভোগ করার করে নাও, যাতে কোনোদিন মনে না হয় যে আমি ওইটা তো খাইনি, আমি ডিস্কোতে গিয়ে তো নাচিনি। তখন তুমি বলবে ডিস্কোতে গিয়ে নেচেছি, আর জানা আছে ওটা কি জিনিস, ও ছাড়, তার থেকে ধ্যানে বেশি আনন্দ। ওখানে নাচের পরে কি আনন্দ, নাচতে নাচতে কি উদ্দামতা, এখানে ভিতরে বসে চুপ করে বসে চোখ বুজে যা ভিতরে পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। তো বলছে তাই আমি এদের ভিতরে রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই। বলছে এদের হৃদয়ে বল নেই, বলছে শরীরে বল নেই, বলছে গায়ে জোর নেই। স্বামীজি কুস্তি লড়তেন, স্বামীজি লাঠি খেলায় দৌড়ছিলেন। তখনকার দিনে যতদূর আমি জানি যে তখনকার দিনে সেভাবে খেলাধুলো চল অব্দি ছিল না। ইংরেজদের জন্য আলাদা ক্রিকেট মাঠ, আলাদা ফুটবল মাঠ খেলতে দিত না, কিছু শরীরচর্চা সেভাবে চলছিল না। বলছে শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, মানে চিন্তা নেই কোনো, যে কিভাবে কি করতে পারি, কিভাবে কি করব, কি হবে এই জড়পিণ্ডগুলোর দ্বারা। যাদের এই তিনটেই নেই, শুধু ওপরওয়ালা ইংরেজরা বলছে বাপু করো, বাপুও না লাথ মেরে বলতো কর, তোরা ছোট জাত কর, মানে যে ব্রাহ্মণ হলো ছোট জাত, মানে আমি কাস্ট সিস্টেমে যাচ্ছি না, ব্রাহ্মণ বড় জাত, শূদ্র নিচু জাত এইভাবে যাচ্ছি না, আমি সেই সময়ের নিরিখে কথা বলছি। সেটা বসে বসে করতে বলতে এই জড়পিণ্ডগুলোর দিয়ে কি হবে। বলছে নেড়ে চেড়ে আমি ওদের ভিতর সাড়া আনতে চাই, এই জন্য আমার প্রাণান্তপণ। স্বামীজির চেষ্টা দেখুন, স্বামীজি বলছেন যে আমি নাড়াচাড়া করে ওদের ভিতর সাড়া আনতে চাই, ওদের ভিতরে আমি ধাক্কা মারতে চাই, এদের জন্য আমার প্রাণান্তপণ, আমার মানে শেষ অব্দি আমার পণ। বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো। বলছে কিভাবে জাগাবো না, বেদান্তের অমোঘ মন্ত্র বলে। স্বামীজি সবের শেষে আধ্যাত্মিকতা থেকে নড়ছেন না, কিন্তু স্বামীজি বলছেন না যে আমি ওদের জন্য হাসপাতাল তৈরি করে জাগাবো। বলছে শুরুটা কি না, আমি বেদান্তের অমোঘ মন্ত্র বলে জাগাবো। উত্তিষ্ঠত জাগ্রত, এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম। বলছে ওঠো জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত, বলছে যে ওঠো জাগো, আমি অমোঘ বাণী শোনাতেই জাগবো, আমি অমোঘ বাণী শোনাতেই আমার জন্ম, তোরা ওই কার্যে আমার সহায় হ, তোরা ওই কাজে আমার সহায়। আচ্ছা একটা প্রশ্ন এসছে, এটা ড্রাগ সংক্রান্ত, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা কারোর কি ড্রাগ খেতে ইচ্ছা করলে ড্রাগ খাবে আর দম মারো দম করবে? যা করার করে নাও মানে কি? ভোগের শেষ কোথায়? ভোগ তো নেশার মতন। আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি ভোগের শেষটা কোথায় করতে চান, এটা আপনার ডিসিশন বিশ্বরূপ বাবু, যে ভোগের শেষ আপনি কোথায় করবেন। একদম পরিষ্কার ভাষায় বলছি, সিগারেট খেয়েও ভোগ হয়, পান খেয়েও ভোগ হয়,
পানেরও নেশা হয়, সিগারেটেরও নেশা হয়, মদেরও নেশা হয়, আবার সাপের বিষেরও নেশা হয়, ড্রাগসেরও নেশা হয়, ঠিক আপনি যেটা বললেন। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি ড্রাগসের নেশা অবধি আমার ভোগটাকে নিয়ে যাব, নাকি আমি চায়ের নেশাতেই বা সিগারেটের নেশাতেই আমার ভোগটাকে শেষ করব, বা মদের নেশাতেই আমার ভোগটাকে শেষ করব। এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আপনি যদি সাপের বিষের নেশা করে তারপর ওই নেশা ছাড়িয়ে আসতে পারেন, তাহলে যদি আপনার ভোগ সেখানে শেষ হয়, সেটা আপনার দায়িত্ব। আমি যেটা বলেছি সেই কথাটাকে একটু চিন্তা করুন। ভোগের কোনো শেষ নেই, কিন্তু আপনার মধ্যেই ভোগের শেষ রয়েছে। আপনার মধ্যেই যখন মনে হবে যে আর দরকার নেই, এবং এটার দরকার নেই, আর দরকার নেই, এটার দরকার নেই, তখনই বলবেন যে না চলো গোটাও, এবার পাত্তারি গোটাও, এবার বাইরে ছাড়ো, এবার একটু ভিতরের ভোগে আসি, এবার একটু ভিতরে খুঁজি ভোগটা করছে কে, এত রকম ভোগ করতে চাইছিলটাকে। আশা করি বিশ্বরূপ বাবু আপনার প্রশ্নের উত্তরটা দেয়া গেছে। ভোগ তো প্রত্যেক মুহূর্তেই করছেন, ভোগ নেশার মতন, কবে সেই নেশা কাটবে সেটাই বিষয়, বা তারপর বোঝার বিষয়। প্রথম কথা নেশা কবে কাটবে, দ্বিতীয় কথা হচ্ছে যে নেশাটা এরপর কিসে হবে, বাইরের নেশা না ভিতরের নেশা, কোন নেশায় আপনি ডুবতে চান সেটাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, বলছে উত্তিষ্ঠিত জাগ্রত এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম, তোরা ওই কার্যে আমার সহায় হ, যা গায়ে গায়ে দেশে দেশে এই অভয়বাণী আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে। বলছে গায়ে গায়ে দেশে দেশে যা এই বাণী আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে। বলছে চণ্ডাল থেকে ব্রাহ্মণ অব্দি সবাইকে এই কথা শোনা। তার কারণ কি, এই কথা বলতে আমরা পাচ্ছি কেন? আমাদের উপনিষদ সে অধিকার দিয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে যদি যাই, ঋষিরা বাইরে শান্তি খুঁজতে চাইছিল, আনন্দ খুঁজতে চাইছিলেন, ব্রহ্মজ্ঞানের যেটা শুরু যেভাবে হলো, যা দেখা যায়, মানে উপনিষদ তো কারোর একার লেখা নয়, তো সেখানে বাইরে পেলেন না শান্তি। তা বলছে চলো বাবু দেখি এবার ভিতরে কি আছে। দেখছে ভিতরে বিশাল জগৎ, বাইরের জগৎ ছেড়ে যখন চোখ বুজে বসলেন, দেখলেন ভিতরে বিশাল জগৎ খুলে গেল। তারপর যখন ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলেন, ব্রহ্মজ্ঞান মানে সেই একত্বের জ্ঞানে যেদিন প্রতিষ্ঠিত হলেন, তখন শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে, ঋষিরা উঠে বলছেন শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায় আয়ে ধামানি দিব্যানি তস্তু। বলছে শ্রীনন্ত বিশ্বে, বলছে শোনো বিশ্ববাসী, হে অমৃতের পুত্রগণ। তিনি বলেননি শোনো বিশ্ববাসী, ওহে ব্রাহ্মণের পুত্রগণ, ওহে মুসলিমের পুত্রগণ, ওহে জৈনের পুত্রগণ, কারণ তার জ্ঞান একে স্থিত। যেই জ্ঞানে দেখায়, দেখায় শব্দটা ভুল, এই জ্ঞানের বিষয়ে যা বলবো সব ভুল, কিছু একটা বলতে হয় তাই বলছি। যেই জায়গায় স্থিত হলে বোধে বোধ হয় এক আমি আছি, সেখানে ছেলে না মেয়ে বলতে তো কষ্ট হয়ই, মানে ছেলে না মেয়ে এটা বোঝার, মানে এটাও অবান্তর, আমি শব্দটাও অবান্তর। আমি হয়তো খুব হঠাৎ করে খুব সূক্ষ্ম কথায় চলে এলাম। আমি শব্দটাও অবান্তর সেই জায়গায়, যেই জায়গায় দাঁড়িয়ে ঋষিরা বলেছিলেন শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়। বলছে সবাই অমৃতের পুত্র, কেন? যে সবার ভিতরে সেই অমৃতত্ব রয়েছে, সবাই সে তত্ত্বমসি। বলছে তুমি সেই, বলছে সবার ভিতরে তিনি, আর কিছু নেই। তারা অত যুগের আগে দাঁড়িয়ে তারা এত আধুনিক, তারা কোনো ধর্ম দেখলেন না, কিছু দেখলেন না। এই জন্য কোনো হিন্দু ধর্ম বলা হয় না, বলছে সনাতন ধর্ম। বলছে সবকিছু অ্যাকসেপ্টেন্স, তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, কারণ তুমি বোধ করেছো অন্য কিছু হয় না, কেবল একই রয়েছে। এবং সেই একের নাম হিন্দু নয়, একের নাম মুসলিম নয়, একের নাম জৈন নয়, খ্রিস্টান নয়, পার্সি নয়, কিচ্ছু নয়, একের নাম আমিও নয়। বলতে হয় বলে বলতে হয়। সেই অধিকার নিয়ে স্বামীজি বলছেন আচণ্ডালকে এই জ্ঞানের কথা বল। আজকেই আমার গুরুদেব ভগবান সামনে দাঁড়িয়েছিলাম, তো ভগবানের জ্ঞান লাভের পর গুরুদেব ভগবানকে চিঠিতে লিখেছিলেন যে সিদ্ধের জীবন পড়ার্থে, শেষ চিঠি যেটা রয়েছে, যেই বেদান্ত সাধনা বইটি নিয়ে আলোচনা হবে কিছুদিন পর, পরের মাস থেকে আমরা বলছিলাম।
সুদেষ্ণা এবং আমি চেষ্টা করব, মানে ওই ভয়ঙ্কর কঠিন চিঠি হয়তো আলোচনা করব, আবার 2 বছর পর আলোচনা করতে গিয়ে দেখবো হয়তো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা বেরোচ্ছে, মানে যেই চিঠি পড়ে ভগবানের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল সেই সব চিঠিগুলো। তো ভগবানের ব্রহ্মজ্ঞান লাভের পরে গুরুদেব চিঠিতে লিখেছিলেন সিদ্ধের জীবন পরার্থে। আজকে আমি ভগবানকে দেখছি, 81 বছর বয়স, 3:30 ঘুমটা জাস্ট ভেঙেছে, আমরা ঘরে 3-4 জন ঢুকেছি, তো সামনে দাঁড়িয়ে রয়েছি, তো আমাকে দেখে বলছেন যে আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে তোমার জীবন পরার্থে। তোমাকেও কিন্তু এটা মাথায় রাখতে হয়, মানে ঘরে আরো অনেকেই ছিলেন, মানে আমরা প্রথম 3-4 জন ঢুকি, তারপর হঠাৎ করে প্রায় ঘরটা ভর্তি হয়ে যায়, 20-25 জন লোক হয়ে যায় 10 মিনিটের মধ্যে। আমাকে বলছেন তোমার জীবনে পরার্থে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আমার গুরুদেব বলেছিলেন তোমার জীবন পরার্থে, আমি কিন্তু তা পালন করেছি, আমি সারা জীবন করেছি। আমি তখন ভগবানকে বললাম, ভগবান তুমি এই মুহূর্তে দাঁড়িয়েও তোমার জীবন পরার্থে কথাটাই তো পালন করে যাচ্ছ। একজন 81 বছর বয়সের বৃদ্ধ যে একা উঠে বসতে পারেন না, তার জাস্ট মানে আপনি ভাবুন না, আপনি দুপুরে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে চোখটা খুলেছেন, একটু হয়তো আপনি আড়মোড়া কাটাতে যাবেন, সেই সময় চোখ খুলে দেখলেন 10 মিনিটের মধ্যে ঘরে 20-25 জন মানুষ, তাদেরকে আপনাকে বেদান্ত বলতে হচ্ছে। আপনি পারবেন সহ্য করতে? আমার এখনো ওই দম নেই, আমি পারবো না। ভগবানের গুরু ভক্তি যেমন, তিনি দেখছি অবলীলায় সেই সময় বেদান্ত বলছেন ব্রহ্মজ্ঞান লাভ করা, আমাকে বলছেন যে জ্ঞান দান শ্রেষ্ঠ দান। তার আগে আমি ভাবছিলাম যে একটু ভালো মতন সোশ্যাল ওয়ার্কটা কি কি করা যেতে পারে, সোশ্যাল ওয়ার্ক অবশ্যই দরকার। ভগবান আমাকে তখন মানে বোঝাচ্ছেন যে অন্নদান, মানে সেবা দান, জ্ঞান দান, আরো যেসব 4 রকমের দান আমি ভুলে গেছি, ওই ঘুম থেকে উঠে বলছেন যে যে তুমি জ্ঞান দান করো, ওটা শ্রেষ্ঠ দান। ভগবান তুমি তো এই মুহূর্ত অব্দি 81 বছর বয়সে ঘুম থেকে জাস্ট একটু উঠে চোখ খুলে তুমি গুরুর কথা পালন করছো তোমার জীবন পরার্থে। তো আমরা তোমারই রক্ত, তোমারই ছেলে মেয়ে, তো কিছু জানি না কতটা রাখতে পারবো, তবে চেষ্টা করবো আর কি, যে জীবনটা যাতে অন্যের জন্য যায়, মানে নিজের জন্য যাতে মানে না লাগুক, নিজের জন্য লাগেই বাকি। যাই হোক, তো ভগবানের সাথে এই কদিন ভগবান ছিলেন, তো খুব দারুণ কথাবার্তা আলোচনা হচ্ছিল, তো এই কথাগুলো পড়তে পড়তে এই কথাগুলো এসে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে জ্ঞানদানের কথা বলছিলেন, স্বামীজি বলছেন যে অভয়বাণী গায়ে গায়ে দেশে দেশে এই অভয়বাণী আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে। এই অভয়বাণীর কথাই একমাত্র ভগবান আমাদের শিখিয়েছেন, আর কিছু শেখাননি। আমাদের যোগ শেখাননি, আমি কোনো পদকে ছোট করছি না, আমাদের যোগ শেখাননি, আমাদের ক্রিয়াযোগ শেখাননি, আমাদের তন্ত্র শেখাননি, আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে কিছু শেখাননি, আমাদের শুধু অদ্বৈত বেদান্ত শিখিয়ে গেছেন। যে তুই সেই, আমি ভগবান নয়, তোরা আমায় ভগবান বলছিস ঠিক আছে, কিন্তু তোরাও ভগবান, মানুষই ভগবান, তুই বোঝ সেটা তুই ভগবান। আমাদের এই একটা বিষয়, আমরা গালাগাল খেয়েছি, আমার গুরুর কাছে আমি তীব্র গালাগাল খেয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর গালাগাল খেয়েছি, যে তুই ভগবান, তুই বুঝবি না কেন, তো সময় লাগছে কেন এত, তার মানে তো জগতে বিষয় পড়ে রয়েছে। অবশ্যই বাচ্চা মানুষ বিষয় টিষয় থাকতেই পারে, কিন্তু কি যে বিষয় পড়ে থাকতো বুঝতাম না, এদিকে এটাও বুঝতাম না। মানে আমাদের গালাগাল খাওয়ার বিষয় ছিল, বুঝছিস না কেন, আমাদের ভালোবেসে বোঝানোর বিষয় ছিল, বুঝছিস না কেন, আমরা এই ব্রহ্মজ্ঞান হচ্ছে কেন, হচ্ছে না কেন, বা এই ব্রহ্মজ্ঞান, এটার উপরেই আমার গত 10টা বছর কেটেছে ভগবানকে নিয়ে। ভগবানকে আমি দেখিনি এই বিষয় থেকে সরতে। এখন আমি ভগবানকে দেখি, মানে কি বলবো আর মানুষকে, এখন ভগবান হয়তো এলে কাউকে বলছেন গান করো, তার মধ্যেও আমি মানুষকে দেখছি সমাধিস্থ হয়ে পড়ে যাচ্ছে, আমি মানুষকে দেখছি ধ্যানস্থ হয়ে পড়ছে, ভগবান চলে আসার পর সে চোখ খুলতে পারছে না, বা কখনো কখনো এমন কথা বলে দিচ্ছেন, এমন একটা ওয়ান লাইন বলে দিচ্ছেন যে ওটা নিয়ে পাগল হয়ে যাওয়া যায়। 81 বছর বয়সে, এই যে আজকে বলছি যে আজকে 3:30 থেকে উঠে প্রায় 40 মিনিট কথা বলছেন, জাস্ট বিছানায় শুয়ে শুয়ে, চোখ মানে জাস্ট চোখ খুলেছেন, কথা বলছেন, বেদান্ত ফোর্সে বেদান্ত বলছেন। তো যাই হোক, বলছেন যে এই ধরনের যারা মানুষ হন না, যারা পরার্থে, যারা গুরুগত প্রাণ, গুরুদেব বলেছিলেন ভগবানের
নির্বিকল্প সমাধি হয়েছিল 1984, এতগুলো বছর পেরিয়ে গেছে, তারপরও ভগবান গুরুর কথা রেখে যাচ্ছেন যে সিদ্ধের জীবন পড়াতে। তাও ডাইরেক্ট বলেননি তোমার জীবন পড়াতে, বলেছে সিদ্ধের জীবন পড়াতে। তো স্বামীজিও তাই বলছেন যে আমি প্রাণান্ত করবো, এরা আমি জানি এরা জীবনের শেষ অবধি তাই করবে, এই জ্ঞানের কথা ছাড়া মানুষকে আর অন্য কিছু বলবেই না। বলছে এই রূপে আগে রজস শক্তির উদ্দীপনা কর, জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত কর, তারপর পরজীবনে মুক্তি লাভের কথা তাদের বল। বলছে এইরকম ভাবে জীবন সংগ্রামে আগে সবাইকে উপযুক্ত কর, আগে জীবন সংগ্রামে দাঁড় করা, তারপরে মুক্তি লাভের কথা বল। আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের উপর দাঁড় করা। বলছে আগে দেশের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের উপর দাঁড় করা, উত্তম অসন বসন, উত্তম ভোগ আগে করতে শিখুক। বলছে আগে ভোগ শিখুক, তারপর ত্যাগ, তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারবে তা বলে দেয়। বলছে আগে অ্যাটলিস্ট ঠিকঠাক অসন বসন, মানে থাকা শোয়ার জায়গা হোক, পড়ার জিনিস হোক, মানুষের তখন তাই ছিল না। আজকের রেসপেক্টে সেই সময় দেখবেন না, এটা 1898 সালের কথা, দারিদ্রতায় ছেয়ে আছে চারদিক। তো বলছেন যে সেই সময়, বলছে তারপর তাদেরকে বল এই ভোগ থেকে বেরোবে কি করে। আলস্যহীন বুদ্ধি তা কপটতায় দেশ ছেয়ে ফেলেছে, বুদ্ধিমান লোক এ দেখে কি স্থির হয়ে থাকতে পারে। কান্না পায় না, মাদ্রাজ বোম্বে পাঞ্জাব বাংলা যেদিকে চাই কোথাও যে জীবনী শক্তির চিহ্ন দেখি না। যাদের মধ্যে জীবনী শক্তি এসে গেছে আর যারা চারদিকে তাকিয়ে জীবনী শক্তির চিহ্ন দেখেন না, তাদের জন্য বড় কষ্টের ব্যাপার। বলছেন যে স্বামীজি তো চারদিক নিজে পায়ে হেঁটে ঘুরেছেন। বলছেন যে মাদ্রাজ বোম্বে পাঞ্জাব বাংলা যেদিকে চাই কোথাও যে জীবনী শক্তির চিহ্ন দেখি না। তোরা ভাবছিস আমরা শিক্ষিত, কি ছাই মাথা মুন্ডু শিখেছিস, কতগুলো পরের কথা ভাষান্তরে মুখস্থ করে মাথার ভেতরে পুরে পাশ করে ভাবছিস আমরা শিক্ষিত। ছ্যা ছ্যা, এর নাম আবার শিক্ষা। বলছে কতগুলো পরের কথা ভাষান্তরে, বলতে কারণ তখনকার সিলেবাস তৈরি করছেন ব্রিটিশ সরকার, সেইগুলো ভাষান্তর বাংলা হয়তো হচ্ছে, বলছে সেইগুলো পড়ে বলছিস তোরা শিক্ষিত। কারণ ভারতের নিজেদের এত রিচ সংস্কৃতি ছিল, রিচ পড়াশোনার কালচার ছিল, সেসব তো ভেঙে দেওয়া হয়েছিল। তাদের এগেন্স্টে তোরা কথাও বলছিস না, আবার তোরা এইসব কিরানিগিরি পড়াশোনা করে বলছিস আমরা বিশাল, যে তোরা ভাবছিস আমরা শিক্ষিত, কি ছাই মাথা মুন্ডু পাশ করে ভাবছিস আমরা শিক্ষিত। ছ্যা ছ্যা, এর নাম আবার শিক্ষা। তোদের শিক্ষার উদ্দেশ্য কি? হয় কেরানিগিরি, না হয় একটা দুষ্ট উকিল হওয়া। স্বামীজির বাবাও কিন্তু উকিল ছিলেন এবং স্বামীজিও একটা সময় এফএ দিচ্ছিলেন উকিল হবেন বলে। তারপর ঠাকুর যেই মুহূর্তে বলেছিলেন ছি নরেন তুই উকিল হবি, তোর হাতে আমি উকিল, আমি তোর হাতে আর জল খাবো না। মাফ করবেন যদি কেউ উকিল থাকেন, ঠাকুর না উকিল ডাক্তার আর পুলিশকে একদম পছন্দ করতেন না, জানি না কেন। তো যেই মুহূর্তে নরেনকে, এই নরেন্দ্রনাথের গুরু ভক্তি ভাবুন, সে রেডি হচ্ছে, তার বাড়িতে অভাব অনটন, সে রেডি, তার বাড়িতে সাজানো পুরো উকিল হওয়ার জন্য। তার বাবা বিশাল ব্যারিস্টার, নাম করা ব্যারিস্টার কলকাতা শহরে। তার বাবা এত বড় নাম করা ব্যারিস্টার, তারপরেও মানে তার বাড়িতে সমস্ত রেডি সেট আপ, সে উকিল হবে বলে রেডি হচ্ছে। সেই সময় ঠাকুর একটা কথা বললেন, ছি নরেন তুই উকিল হবি, তোর হাতে জল আর খাবো না। নরেন সাথে সাথে বললো তাহলে আমি আর উকিল হব না। আমার উকিল হওয়ার কাছে গুরুভক্তি কিছু আসে যায় না, আমার গুরুভক্তি আসল। ঠাকুর বলছে আমার হাতে জল খাবে না, আমি উকিল হলে আমি উকিল হবো, সাথে সাথে উকিল হওয়া ছেড়ে দিল। বলছে নয়তো একটা দুষ্ট উকিল হবি। কারণ সেই সময় চিত্তরঞ্জন দাসের কথা বলতে পারেন, তিনি অবশ্যই দুষ্ট উকিল ছিলেন না, স্বদেশীদের পক্ষে প্রচুর উকিলরা লড়তেন। স্বামীজি একটা ফ্লোতে কথা বলতেন সেই সময়, মানে বেশিরভাগ যারা জেনারেলাইজ করে কথা বলছেন আর কি, বেশিরভাগই তো সরকারি পক্ষের উকিল, লোকজনদেরকে ফাঁসাচ্ছে। বলছে এতে তোদেরই বা কি হলো আর দেশেরই বা কি হলো, একবার চোখ খুলে দেখ স্বর্ণপশু ভারত ভূমিতে অন্যের জন্য কি হাহাকারটা উঠছে। স্বর্ণপশু ভারত ভূমি, স্বর্ণপশু ভারত ভূমি। বলছে ভারতের মাটি উর্বর, জিওগ্রাফিক্যাল দিক থেকে দেখতে গেলেও যদি যাই, বলছে এই মাটিতে চাষের জমি, বলছে সেই জায়গায় অন্যের হাহাকার ওঠে, চাল পায় না মানুষ, খেতে পায় না। কি পরিমাণ বিদেশি শক্তি আমাদেরকে মানে ছিনতাই করে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু, তোরা কিছুই করছিস না। আবার তোরা নিজেদের শিক্ষিত বলিস, আবার তোরা বলিস যে
আমরা শিক্ষিত, আমরা আধ্যাত্মিকতা করব, ব্রহ্মজ্ঞান লাভ করব। পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে মাটি খুঁড়তে লেগে যা, অন্যের সঙ্গস্থান কর, চাকরি গুখুরি করে নয়। নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে নিত্য নতুন পন্থা আবিষ্কার করে ওই অন্ন বস্ত্রের সংস্থান করবার জন্য আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই। বলতে চাকরি বাকরি ছাড়, নিজের চেষ্টায় যে পাশ্চাত্য দেশ থেকে কি নেই না, ওরা কি কলকবজা করছে, কি উদ্ভাবনী শক্তি, সায়েন্সটা নেই ওদের থেকে, করে কাজে লেগে যায়, যেটা সত্যেন্দ্রনাথ বোস করলেন। উনি নিজে, মানে সত্যেন্দ্রনাথ বোস বাইরে থেকে কিছুই করেননি, উনি যা করেছিলেন আইনস্টাইনের সাথে কোলাবোরেশন করলেন। আমি যদি ভুল না বলে থাকি, আইনস্টাইন বা নিউটন, মানে এই দুজনের একজন হবে, মানে একদম ভুলে গেছি, মাথা কাজ করছে না আমার। কোলাবোরেশন করলেন, একই পেপারস তাদের নাম বেরোলো, বেঙ্গল কেমিক্যালস তৈরি করলেন, বললেন এমন কিছু কর। তো বলছে সে তেমন কর, অন্যের সংস্থান কর, চাকরি গুখরি করে নয়। অন্ন বস্ত্রাভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে গেছে, তার তোরা কি করছিস? বলছে অন্ন বস্ত্রাভাবে, বলছে লোকের পরার জামা নেই। স্বামীজি নিজের মায়েরই তো হয়েছিল। স্বামীজির বাবা যখন দেহত্যাগ করলেন, সমস্ত দেনায় দেউলিয়া হয়ে গেল, স্বামীজির মা একটাই গরদের শাড়ি, তাও ছেঁড়া, সেই শাড়ি পরে কোনো ক্রমে যাতে ছেলেরা না দেখে লজ্জা নিবারণ করতে, সেই গরদের শাড়ি পরে পুজো দিতেন, আবার এই গরদের শাড়ি খুলে রাখতেন। ঠাকুর একদিন জোর করে স্বামীজির হাত দিয়ে মিছরি আর শাড়ি স্বামীজির মাকে পাঠিয়েছিলেন, যে তোর মাকে এটা দিবি। স্বামীজি তো কিছুতেই নেবে না, বলছে আমার সমীর দত্ত, হ্যাঁ আইনস্টাইনের সাথে। স্বামীজি বলছেন যে না আমি নেব না। স্বামীজি জানেন মায়ের দুর্দশা, কিন্তু স্বামীজি ভাবছেন আমি গরিব বলে ঠাকুর এমন করছেন, না আমি নেব না। ঠাকুর ধমকে দিয়েছিলেন স্বামীজিকে, তুই নিয়ে যা, এটা বলবি ঠাকুর পাঠিয়েছে, আমি পাঠিয়েছি। তারপর স্বামীজির মায়ের গরদের শাড়ি হলো। মায়ের যেই মহিলা একসময় এত দান ধ্যান করেছেন, স্বামীজির বাড়ি তো দেখেছেন কি লেভেলের জায়গার উপর তৈরি, সেই মহিলার পরনের শাড়ি নেই যে পরে পুজো দিতে বসবেন, শতচ্ছিন্ন একটাই গরদের শাড়িতে এসে দাঁড়িয়েছে। স্বামীজি তো ফেস করেছেন এই অবস্থাগুলো। তাই স্বামীজি বলছেন যে অন্ন বস্ত্রাভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে যাচ্ছে। স্বামীজি না খেয়ে জল খেয়ে দিন কাটিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে চাকরি নেই, ছোট ছোট ভাই বোন, মা জিজ্ঞাসা করতেন খেয়েছিস, বলতেন হ্যাঁ অমুকের বাড়ি নেমন্তন্ন ছিল খেয়েছি, জল খেয়ে শুয়ে থাকতেন। বলছে এই অন্ন বস্ত্রভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে যাচ্ছে। স্বামীজি এই চিন্তা জানেন, না জেনে বলছেন না, না জানলে এভাবে বলা যায় না। যদি না নিজে সেই অন্নের অভাব বোঝে, যদি না নিজে ওই বস্ত্রের অভাব বোঝে। আরো শুনবেন বস্ত্রাভাব কি ছিল স্বামীজিদের। স্বামীজিরা যখন সন্ন্যাস নিলেন, তখন আমি অবাক হয়ে গেছিলাম তাদের ত্যাগের ব্যাপার দেখে। একটা তো কৌপিন থাকতো, সন্ন্যাসীর কৌপিন, একখণ্ড কাপড়, আর একটাই কাপড় দেওয়ালে ঝোলানো থাকতো, যে যখন বাইরে যেত ওইটাকে আলখাল্লা মতন করে গায়ে পড়ে যেত। আর যদি একজন বেরিয়ে যেত, দ্বিতীয়জন বাইরে বেরোতে পারত না। বস্ত্রাভাবটা কি সেটা স্বামীজি জানেন, তাই এই কথাগুলো বলছেন। বলছে সেই স্বামীজিদের সেইটা চিন্তা হয়নি, কারণ স্বামীজিরা তখন এত মানে ডুবে ছিলেন আধ্যাত্মিক ভাবে। কারণ কদিন আগেই নির্বিকল্প সমাধি স্বামীজির, তার এই কদিন আগেই ঠাকুরের দেহত্যাগ, তো তাদের আর বস্ত্র আছে কি নেই ভাববেন বলে তার সন্ন্যাসী হননি, কিন্তু স্বামীজি কষ্টগুলো জানেন। বলছেন অন্ন বস্ত্রভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে গেছে, আর তোরা কি করছিস, ফেলে দে তোর শাস্ত্র ফাস্ত্র গঙ্গা জলে। এই স্বামীজি দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্ম তৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি আগে আপনার ভিতরে অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর। সবকিছুর পরও স্বামীজি ফিরে এলেন নিজের ভিতরের আত্মশক্তিকে জাগ্রত করতে। বলছে আগে আত্মানা মোক্ষার্থং, আগে নিজে বোঝ যে তুই কে, তুই কি করতে পারিস। আগে বুঝতে হবে আমি কে, আমার ক্ষমতা কতদূর, তারপর না আমি সেই ক্ষমতার প্রয়োগ করব। তো বলছে আগে, তাই বলি আগে আপনার ভিতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভিতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথম অন্ন সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। আর বসে থাকবার সময় নেই,
কখন কার মৃত্যু হবে কে বলতে পারে। বলছে আর বসে থাকিস না, ঠিক এর 4 বছর পরই স্বামীজি দেহত্যাগ করলেন। বলছে আর বসে থাকার সময় নেই, কখন কে মরে যাবে কে বলতে পারে, যেটুকু সময় আছে কাজে লাগা। কথাগুলি বলিতে বলিতে ক্ষোভ, দুঃখ, করুণার সহিত অপূর্ব এক তেজের মিলনে স্বামীজির বদন উদ্ভাসিত হইয়া উঠিল, চক্ষে যেন অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। তাহার তখনকার সেই দিব্য মূর্তি অবলোকন করিয়া ভয় ও বিস্ময়ে শিষ্যের আর কথা সরিল না। শিষ্য খোঁচা মেরে দিয়েছিল স্বামীজিকে। আমি প্রশ্নটায় আবার ফিরছি। শিষ্য বলে দিয়েছিল যে এই আপনি কেন মহা রজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন কেন? এই আমাকে সেদিন বলছিলেন কর্ম কর্ম কর্ম, নান্য পন্থা বিদ্যতে হয়নি। তার উত্তরে স্বামীজি এইভাবে কথা বললেন, মানে স্বামীজি ভিতর থেকে একদম মানে উত্তাল দিলেন আর কি, ঝাড় যাকে বলে। কেন বলছি শোন তাহলে কেন বলছি। তো শিষ্য বলছেন যে তাহার তখনকার সেই দিব্য মূর্তি অবলোকন করিয়া ভয় ও বিস্ময় শিষ্যের আর কথা সরিল না। বলছে শিষ্য বলছে, মানে শিষ্য তো হোমরা চমড়া একজন, নাহলে বৈদান্তিক শাস্ত্র টাস্ত্র পড়ে। বলছে তার ওই মূর্তি দেখে, কারণ যে কথাগুলো স্বামীজি বললেন সেই প্রত্যেকটি কথা স্বামীজির অনুভব করা, বোধে বোধ করা, অন্ন বস্ত্রের অভাবটাও বোধে বোধ করা, আত্মজ্ঞানের ব্যাপারটাও বোধে বোধ করা, আবার দেশে দেশে গিয়ে মানুষকে টেনে আত্মজ্ঞানের দিকে টেনে নিয়ে যাওয়াটাও স্বামীজির বোধে বোধ করা। কেউ যখন বোধে বোধ করে কোনো কথা বলে তখন তার সামনে মানুষ তর্ক করতে পারে না, পেরে ওঠে না। বলছে চক্ষে যেন অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। বলছে তার কতক্ষণ পরে স্বামীজি পুনরায় বলিলেন, ঐরূপ কর্মতৎপরতা ও আত্মনির্ভরতা কালে দেশে আসবেই আসবে। বেশ দেখতে পাচ্ছি, দেয়ার ইজ নো এসকেপ, গত্যন্তর নাই। যারা বুদ্ধিমান তারা ভাবি 3 যুগের ছবি সামনে প্রত্যক্ষ দেখতে পায়। স্বামীজির ভাব চক্ষে দর্শন না বিফলে কোথায় যাবে। তার কদিন পরেই এলেন ক্ষুদিরাম, দেশে বিপ্লবের জোয়ার বয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস এলেন, চিত্তরঞ্জন দাস এলেন, অরবিন্দ এলেন, মানে বেশিরভাগ স্বদেশী আন্দোলন এদেশ থেকে হলো। বৈজ্ঞানিকরা এলেন, লেখকরা এলেন, নজরুল এলেন, সত্যেন্দ্রনাথ বোস এলেন, জগদীশচন্দ্র বোস এলেন। নারীদের ভিতর একটা বিশাল আন্দোলন হয়ে গেল। তো স্বামীজি বলছেন যে যারা বুদ্ধিমান তারা ভাবি 3 যুগের ছবি সামনে প্রত্যক্ষ দেখতে পায়। কিন্তু স্বামীজি তখনই বলছেন যে আমি বেশ দেখতে পাচ্ছি যে গত্যন্তর নাই। ঠাকুর জন্মাবার সময় হতেই পূর্বাকাশে অরুণোদয় হয়েছে। এটাই স্বামীজির বিউটি। সব কথা শেষে ঠাকুরে ফিরলেন, সব কিছু শেষে গুরুতে ফিরলেন। তার গুরু ভক্তিটা দেখুন। এই গুরু ভক্তি না থাকলে স্বামীজি হয় না। এই গুরু ভক্তির জন্যই কিন্তু স্বামী নরেন্দ্রনাথ আজকে স্বামীজি, এবং এই গুরু ভক্তির জন্যই সবার থেকে আলাদা করে আমরা স্বামীজির কথা পড়ছি, স্বামীজির কথা নিয়ে আলোচনা করছি। সব শেষে বললেন ঠাকুরের জন্মাবার সময় হইতেই পূর্বাকাশে অরুণোদয় হয়েছে। বলছে পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, কালে তার উদ্ভিন্ন ছটায় দেশ মধ্যাহ্ন সূর্য করে আলোকিত হবে। যে ঠাকুরের যখন জন্ম হয়েছে তখন থেকেই আবার ভক্ত হয়ে গেছেন স্বামীজি। এতক্ষণ মহারজগুণ নিয়ে জ্ঞান ট্যান নিয়ে ফাটিয়ে দিচ্ছিলেন, এবার ভক্ত হয়ে গেছেন, শিষ্য হয়ে গেছেন। বলছেন যে ঠাকুরের জন্মাবার সময় থেকেই পূর্বের আকাশে সূর্য ওঠা শুরু হয়ে গেছে, কালে তার উদ্ভিন্ন ছটায়। বলছে সূর্য যখন ওঠা শুরু করে দিয়েছে, কালে তার সূর্য যখন মাথার উপরে থাকে, বলছে তখন চারদিক তেতে পুড়ে যায়। বলছে কালে তার উদ্ভিন্ন ছটায় দেশ মধ্যাহ্ন সূর্য করে আলোকিত হবে। এই অধ্যায় এখানেই শেষ। আজকে আমরা সপ্তম বল্লী শেষ করলাম দ্বিতীয় পার্টের। পরে বৃহস্পতিবার 9টা থেকে আমি একটু লাইভের সময়টা বদল করেছি। আশা করি আপনাদের হয়তো খুব বেশি অসুবিধা হচ্ছে না। 8:30 থেকে 9টা করেছি, আমার একটু সময় অভাব হচ্ছিল। পরের বৃহস্পতিবার 9টা থেকে আবার স্বামী শিষ্য সংবাদের লাইভ নিয়ে আলোচনা করব পরের অধ্যায়তে। আর বুধবার নাগাদ যোগাবাশিষ্ট সার, শাস্ত্রের প্রকরণ গ্রন্থ, বেশ একটু কঠিন, একটু আরো গভীরের তত্ত্ব, বশিষ্ঠ মুনি রামকে যা বলছেন সেই নিয়ে বুধবার থেকে 9টা নাগাদ আলোচনা করব। বুধবার থেকে মানে বুধবার নাগাদ যোগবাশিষ্ঠ সারে যতদূর সম্ভব 5ম পর্ব হবে। এবং বিষয়টি কি হবে সেটি ইন্ডিয়ান মঙ্কস পেজ আপনারা ফলো করবেন, আপনি পোস্টারে পেয়ে যাবেন।
আচ্ছা, গৌতম ভট্টাচার্য, মানে আজকে ভেবেছিলাম আর প্রশ্নের উত্তর দেবো না, মানে আর শরীর টানছে না আর কি, টানা 3 দিন ভীষণ রকম চলেছে। আপনার প্রশ্নটা দেখে এত খারাপ লাগলো তাই উত্তর দিচ্ছি অবশ্যই। যে আপনাদের সন্ধান আগে পেলাম না কেন? আমার বয়স 81 বছর, আমার দ্বারা আর কি হবে? অবশ্যই হবে। বিষয়টা হচ্ছে আপনি এখনই হয়ে রয়েছেন, হওয়ার কিছু নেই, কিন্তু তাও যদি হওয়ার কিছু থাকে অবশ্যই হবে। আমি জানি না পূজা বা কেউ আছিস কিনা তোরা লাইভে, কেউ কাইন্ডলি ওনাকে একটু আমার আইবিএস এর অফিসিয়াল নম্বরটা একটু দিয়ে দিন, আপনি আমার সাথে কথা বলুন, ফোনে যোগাযোগ করুন। 61 বছর তো কি হয়েছে, অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। যদি আপনি চান, যদি আপনি চান অতি অবশ্যই হবে। আর যদি কেউ এখন ফোন নম্বর না দেয়, জানি না, হয়তো কেউ লাইভে নেই, দেন লাইভটা ফিনিশ হওয়ার পরে আমি আপনার কমেন্টেরই নিচে আইবিএস এর অফিসিয়াল ফোন নাম্বার, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমাদের সংগঠনের অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে দেবো। আপনি কথা বলুন ব্যক্তিগতভাবে। আপনার যে ইচ্ছাটা হয়েছে যে 61 বছর বয়সে হবে কিনা, এর জন্য বলছি ইচ্ছাটা ধরে রাখুন। আর গুরু জানি না আপনার আছে কিনা, সঠিক সদ্গুরু যে এখনো রয়েছে, দেহে রয়েছে, তার পা ধরে পড়ে থাকুন এবং ইচ্ছা বাড়ান, চেষ্টা বাড়ান, অবশ্যই হবে। এই অবধি থাক আজকে আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। বুধবার দিন যখন যোগা বশিষ্ঠ স্যারের লাইভ আলোচনাতে সন্ধে 9টা নাগাদ আসবো, তখন চেষ্টা করব সব উত্তর দেওয়ার। আজকে আর পেরে উঠছি না। নমস্কার।